উফ, সাগর আস্তে ঢোকা, আমার ব্যথা লাগছে। এই তো নীলা, আস্তে ঢুকাচ্ছি কিন্তু ঢুকছে না। এটা অনেক ছোট। ও, আমি আর পারছি না। প্লিজ আরেকটু, যে করে হোক আমি ঢুকিয়েই শুনবো। তেল দিয়ে ট্রাই করো, হয়তো তেল দিলে পিচ্ছিল হবে আর ঢুকে যাবে। এভাবে ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা আমি তেল আনছি, নিজের হাতে মেখে নাও, আমিও মাখাই, দুজনে চেষ্টা করলে সহজে ঢুকবে। তাড়াতাড়ি আনো। এই তো যাচ্ছি। সাগর বিছানা থেকে উঠে গিয়ে তেল খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। এমন ছোট জায়গা দিয়ে কোনোভাবেই ঢুকছে না, তাই বিকল্প হিসেবে তেল দিয়ে চেষ্টার পথ বেছে নিতে হয়েছে। সাগর তেল দিয়ে একদম পিচ্ছিল করে আবারও চেষ্টা করতে লাগলো। এইবার নীলা আবারও চেঁচিয়ে বলে উঠল, উফ, মরে যাচ্ছি ব্যথায়। এটা না করলেই নয় সাগর, আমার কষ্ট হচ্ছে তো। প্লিজ নীলা, আর একটু সহ্য করো। আজ আমাদের বাসরাত, এটা তো করতে হবে, তা না হলে আমার মনের একটা ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। তোমার ইচ্ছে, তোমার শখ পূরণ করতে গিয়ে এখন আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। এই জোরে ধাক্কা দাও তো, পিচ্ছিল আছে, ঢুকে যাবে। দিচ্ছি সোনা, এই তো ঢুকে গেছে। শান্তি। হয়েছে তোমার শান্তি, এখন আমার পাশ থেকে সরে বসো। নীলার কথা শুনে সাগর চমকে উঠল। বাসুটাতে বর বউয়ের কাছে থাকবে, আদর করবে, এটা তো নর্মাল একটা বিষয়, কিন্তু এ কেমন বউ, স্বামীকে দূরে যেতে বলছে। জি, হয়তো আপনারাও একটু কনফিউশনে আছেন যে এতক্ষণ কি ঢোকালো সাগর, আর নীলা ঢোকানোর পরে সাগরকে দূরে যেতে বলল কেন। তো চলুন আপনাদের শুরু থেকে বোঝায়। নীলা হলো সাগরের মামাতো বোন। ছোটবেলা থেকেই নীলা আর সাগর একসাথে বড় হয়েছে। আসলে একসাথে বড় হলেও তাদের মধ্যে বয়সের কিন্তু একটা লম্বা ব্যবধান আছে। নীলার থেকে সাগর 5 বছরের বড়। ছোটবেলা থেকেই নীলা আর সাগর একে অপরের সব সময় বুঝতো। সেই জন্য দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিল যে এদের বিয়ে দিলে হয়তো এরা আরো ভালো থাকবে। কিন্তু না, ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেছে। সাগর নীলাকে স্ত্রী হিসেবে মেনে নিলেও নীলার তাকে স্বামী হিসেবে মানতে রয়েছে অনেক সমস্যা। বাসরাতে সাগর নীলাকে পরানোর জন্য একজোড়া চুড়ি নিয়ে আসে। সাগরের ইচ্ছে পূরণ করতেই নীলা নিজের ইচ্ছে না থাকার পরেও সাগরের হাতে চুড়ি পরতে রাজি হয়। কিন্তু চুড়ির জোড়া নীলার হাতের সাইজে ছিল না, বরং ছোট ছিল। তাই এত কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে চুড়িটা নীলার হাতে ঢুকলো। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন গল্পে যাওয়া যাক। এ নীলা, আমি তোমার থেকে দূরে সরে বসবো মানে? তুমি আমার ওয়াইফ, তোমার পাশে বসার অধিকার আছে আমার। কি? কে দিয়েছে আপনাকে অধিকার? বিয়ে করেছেন বলে কি আমার উপর জোর খাটাবেন নাকি? এই, আপনি কি আমায় ধর্ষণ করার কোনো কুমতলবে আমার রুমে এসেছেন? আমি কিন্তু মামা মামিকে চিৎকার করে রাখবো। নীলার এই সাবলীল ভাষায় বলা কথাটা ভীষণ অস্বাভাবিক লাগলো সাগরের। নীলা এইসব কি বলছে? নীলা কি নিজের মধ্যে আছে নাকি অন্য জগতে ডুবে গেছে? নীলার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাটা আপন মনে বলে উঠল সাগর। সাগরের এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে নীলা গলা ঝেড়ে সাগরকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, এইভাবে তাকিয়ে আছো কেন? কখনো কি মেয়ে দেখো নাই, নাকি আমাকে নিয়ে কোনো প্ল্যান করছো? এই শুনে রাখো, তোমার কোনো প্ল্যান না সাকসেসফুল হবে না। কারণ তুমি আমার ভাই, আর কিছুই না। জাস্ট বাবা মায়ের ইচ্ছে রাখতে তোমাকে বিয়ে করেছি, আর কিছুই না। এই আমার কোনো প্ল্যান মানে? আর ধর্ষণ মানেটা কি? আমি আমার নিজের স্ত্রীকে দেখব, কাজ করব, যার ইচ্ছা হয় তাই করব, তাতে তোমার কি? আমার কি মানে? ওগো, তুমি ভুলে যাচ্ছ। কারণ আমি তোমার স্ত্রী, আমি নিজেকে তোমার হাতে তুলে দিচ্ছি না। আর যদি আমার উপর জোর করো, তবে কিন্তু আমি বিকল্প পথ বেছে নিতে বাধ্য হব। নীলার মুখ পাখানো কথায় ধরন দেখে সাগর একদম চুপসে যায়। এই নীলা হঠাৎ এইসব কেন বলছে বা তার থেকে দূরে কেন সরে যাচ্ছে তা জানা নেই সাগরের। সাগর একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে ফেলে। ছোটবেলা থেকেই নীলাকে তার খুব পছন্দ। সেই পছন্দ থেকে কবে যে নীলাকে ভালোবেসে ফেলেছে সেটা নিজের কাছেও একটা রহস্য। তবে যাই হোক না কেন,
নীলা তার স্ত্রী। আর যেখানে নীলা তার ভালোবাসার প্রিয় মানুষ, সেখানে নীলার উপর জোর করার কোনো মানে হয় না। সাগর কোনো কথা না বলে নীলার পাশ থেকে উঠে দাঁড়িয়ে বেডশিট থেকে বালিশটা তুলে নিল। বিছানায় তো আর শোয়া যাবে না। হয়তো নীলা মনে মনে আবার অন্য কিছু ভাবতে পারে, তাই ফ্লোরেই শুয়ে পড়ি। আপন মনে কথাটা বলল সাগর। নীলা ঘুমটার আড়াল থেকে সাগরের সব কার্যক্রমের উপর কড়া নজর রাখছে। সাগরের মুখটা গম্ভীর করে ফ্লোরে শুয়ে পড়ল। গভীর রাত হতেই হঠাৎ করে সাগর অনুভব করল তার শরীরের উপর কিছু একটা দেওয়া আছে। সাগর একটু চোখ মেলেই দেখতে পায় তার শরীরের উপর একটা চাদর দেওয়া আছে। একটু ঠান্ডা লাগছে সাগরের, তাই চাদরটা আর সরালো না সে। সারা দিন ক্লান্ত থাকায় সাগর আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই সাগরের ঘুম হঠাৎ করে ভেঙে যায়। সাগর ঘুমের মধ্যে অনুভব করে যে তার বুকের উপর কেউ মাথা রেখে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। সাগর মৃদু মৃদু দৃষ্টিতে চোখ মেলতেই দেখতে পেল নীলা তাকে জড়িয়ে শুয়ে আছে। সাগর নীলাকে এমন অবস্থায় দেখবে সেটা কখনোই প্রত্যাশা করেনি। কারণ যে মেয়ে একটু আগে ওর পাশে বসতে চায়নি, যে মেয়ে একটু আগেও ওর থেকে দূরত্বে থাকতে চেয়েছেন, সেই মানুষটি এখন তার বুকের উপর। ভাবতে একটু অবাক লাগছে। সাগর নীলাকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিতে চাইল। নীলার দিকে হাত বাড়াতেই হঠাৎ করে সাগর লক্ষ্য করলো নীলা তার শরীরটা খামছে ধরে আছে। আর নীলাকে দেখে মনে হচ্ছে পরম সুখে সে নিদ্রা সুখ অনুভব করছে। সাগর নীলার দিকে হাত বাড়িয়ে দিয়েছে নীলাকে সরিয়ে দিতে, কিন্তু না, সাগর নীলার মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো স্পর্শ করে সরিয়ে নীলার কানের পিছনে গুঁজে দিল। সাগরের ভালোবাসায় ভরা পরম স্পর্শে একটু করে কেঁপে উঠল নীলা। নীলার এই মৃদু কম্পন যেন সাগরের মনের মধ্যে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এক অজানা অনুভূতির সৃষ্টি হয়েছে তার মধ্যে। আজ সাগরের ভীষণ করে পেতে ইচ্ছে করছে তার প্রিয়জনকে। এতটা পেতে ইচ্ছে করছে যে নিজের উপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে। সাগর আলতো করে নীলার নরম কোমরের উপর হাতজোড়া রাখল। সাগরের হাতের মৃদু স্পর্শ নীলাকে দ্বিতীয়বারের মতো কম্পিত করল। নীলা এবার একটু কেঁপে উঠল। সাগরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সাগর নীলার থুতনিতে হাত দিয়ে নীলার মাথাটা একটু উপরে তুলল। নীলার গোলাপি ঠোঁটজোড়া সাগরকে আমন্ত্রণ জানাচ্ছে। সাগর ওই ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই কোমল নরম ফুলের পাপড়ির মতো ঠোঁটজোড়া দেখে সাগর আর নিজেকে সামলাতে পারল না। নীলার ঠোঁটজোড়ার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো সে। নীলার খুব কাছে আসতেই সাগরের গরম নিঃশ্বাস নীলার মুখের উপর পড়তে লাগলো। নীলা হঠাৎ করে চোখ মেলে সাগরকে এতটা কাছে দেখতে পেয়ে ভীষণ চমকে ওঠে। নীলা বুঝে উঠতে পারছে না তার এত কাছে সাগর হঠাৎ কেন। নীলা কিছু না বুঝেই সাগরের বুকের উপর ভর করে সাগরের বুকের উপর থেকে সরে গেল। সাগরের পাশে বসে নীলা হাঁপাচ্ছে। ভীষণ লজ্জা লাগছে নীলার। সাগর নীলার নিরাপত্তারও মানে বুঝেই ফ্লোর থেকে উঠে বসল। নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, সরি, আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই ভুল করে ফেলেছি। নেক্সট টাইম মনে থাকবে। সাগরের অভিমানী কণ্ঠে বলা কথাটা নীলার কানে পৌঁছার আগেই নীলা বুঝতে পেরে যায় সাগর অভিমান করেছে। আসলে অভিমান না করার তো কোনো কারণ নেই। প্রত্যেকটা মানুষের কিছু ইচ্ছে থাকে, কিছু চাওয়া থাকে নিজের প্রিয়জনের কাছে। সাগরের ইচ্ছে চাওয়াও তার বিপরীত নয়, কিন্তু নীলা সাগরের চাওয়াকে গুরুত্ব না দিয়ে সাগরকে এড়িয়ে যাচ্ছে, যা সাগরের অভিমানের কারণ হচ্ছে। নীলা মুখ বাঁকিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি বলতে হবে না। নিজের স্ত্রীকে কিস করতে যাওয়া কোনো অপরাধ বা পাপ নয় যে দুঃখ প্রকাশ করতে হবে। আর নিজের স্ত্রী যে নিজেকে আমার থেকে আড়াল করে রাখতে চায়, যে আমাকে বারবার বুঝিয়ে দেয় আমরা ভালো বন্ধু ছাড়া আর কিছু না, যে আমায় বারবার বুঝিয়ে দেয় আমাদের মধ্যে ভালোবাসার কোনো স্থান নেই, তার থেকে এমন কথা মোটেও আশা করা যায় না।
সাগরের কথাগুলো শুনে নীলা রেগে বোম হয়ে গেল। নীলা রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, কি কি বললে তুমি? আমি তোমাকে নিজে থেকে আড়াল করি? আমাদের মধ্যে ভালোবাসা কোনো স্থান নেই। জি, একদম ঠিক শুনেছ। তা না হলে এত দূরত্ব কেন? আমি তোমাকে জোর করে ধর্ষণ করব? এমনটা ভাবলে কি করে? আসলে হয়েছে কি জানো, মা বাবার ইচ্ছে পূরণ করাটাই ভুল হয়েছে। তা না হলে এমনটা হতো না। কি কি বলি তুই? আমাকে বিয়ে করাটা তোর ভুল হয়েছে? ভুলটা বুঝলেও এখন আর আমার কিছু করার নেই। সরো, আমি ফ্রেশ হতে যাব। নীলা রেগে আগুন হয়ে সাগরকে এক ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে চিৎকার করে বলতে লাগলো, এই কি বলতে চাস তুই? কি বলতে চাস? আমাকে তোর মা বাবার ইচ্ছেতে বিয়ে করে দয়া করেছিস তুই? তুই বিয়ে না করলে কি আমি সারা জীবন এভাবেই থাকতাম? আমাকে দয়া করেছিস, এই নীলাকে দয়া করেছিস তুই? উফ, আজব তো। আগে শুনেছি মেয়েরা বুঝে কম চিল্লায় বেশি, আজ তার প্রমাণ পেলাম। সত্যি তুমি বুঝো কম আর চিল্লাও বেশি। হ্যাঁ, এখন তো এমনই লাগবে। এখন তো আমি বুঝবো কম, চিল্লাবো বেশি। আমায় তো তুই ভালোই বাসিস না, তাই তো আমাকে অসহ্যকর লাগে তোর। তুই তো ভালোবাসিস ওই ভার্সিটিতে যার সাথে লটর পটর করতি তাকে, তাই তো এখন আমার সাথে বিয়ের নাটক করে এইসব বলছিস তুই। মানে কি, আমি আবার কার সাথে লটরপট করছি? সারাদিন তো সিসি ক্যামেরার মতো আমার উপর নজর রাখতে। কখনো যদি অন্য কারোর সাথে সামান্য কথা বলেছি, তখনই বাড়ি মাথায় তুলে সবাইকে ডেকে ডেকে বলতে। তাই তোমার ভয়ে কারোর সাথে কথা পর্যন্ত বলতাম না আমি। আর এখন বলছো লটরপটরের কথা? ও তাই না? আমার অগোচরে কত কিছু করেছিস আল্লাহই জানে। এই তুই ভার্জিন তো? চল তো ডক্টর চেক আপ করিয়ে নিয়ে আসি, দেখি সব ঠিক আছে কিনা। বলা তো যায় না তোর যা চরিত্র। কবে কখন কোথায় কার সাথে কি কি করেছিস না করেছিস কে জানে। শাট আপ, একদম চুপ। বাজে কথা বলবে না আর একটাও। কিছু বলছি না তার মানে এই না যে যা খুশি তাই বলবে। এই তো পুরুষত্ব নিয়ে কথা বলছি না, এখন তো গা জ্বলেই যাবে তাই না? আর যাবেই বা না কেন? যার ঘরে এত সুন্দরী একটা বউ থাকার পরেও জোর করে না, তার মধ্যে যে ঝামেলা আছে তাকে আর বলার অপেক্ষা রাখে নাকি? নীলার তালগোল পাকানো কথাগুলো সাগরের মাথা ঘুরিয়ে দিচ্ছে। একবার কাছে আসছি সেটা অপরাধ হয়েছে, আবার আসি নাই কেন সেটা অপরাধ হয়েছে। কি করলে যে অপরাধ হবে না সেটা বিধাতাই জানে। তবে আর যাই হোক, এর সাথে তর্ক করে লাভ নাই। আমি বরং ফ্রেশ হয়ে নেই, এটাই ভালো হবে। সাগর আবারও উঠে বসে জামাটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় ফ্রেশ হতে। নীলা বসে বসে বকবক করেই যাচ্ছে, কিন্তু তার বকবকে সাগর কোনো রকম প্রতি উত্তর করলো না। পাগলের সাথে তর্ক না করাই ভালো, তাই সাগর নিজের মতো করে চলে যায়। ফ্রেশ হয়ে রুমে আসতেই সাগর দেখতে পেল রুমের কোথাও নীলা নেই। সাগর একটু ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল ফ্লোরের এক কোণে গুটি মেরে বসে আছে নীলা। আপন মনে বিড়বিড় করে কিছু একটা বলছে সে। সাগর নীলার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলার কোনো দিকেই কোনো পাত্তা নেই। সাগর নীলার কাছে আসাতেই শুনতে পেল নীলা আপন মনে কান্না করতে করতে বলছে, একদিন না যেতেই বলে বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে করেছে আমায়, নিজের ইচ্ছে কোনো ছিলই না। দয়া করেছে সে বিয়ে করে আমায়। আমি সবকিছুর সাথে মানিয়ে নিতে পারি, একটু তো সময় প্রয়োজন আমার। কিন্তু সাগর তোমায় সেটা দিতেই পারলো না। সরাসরি বলে দিয়েছে আমি নাকি ওকে এড়িয়ে যাচ্ছি, ওর থেকে দূরে থাকতে চাই। একটাবারও কি বুঝতে পারলো না ও? আমি যদি ওর থেকে দূরেই থাকতাম তাহলে কেন ওর বুকে মাথা রেখে আমি প্রশান্তি নিয়ে ঘুমিয়েছিলাম? বুঝলো না ও। ঠিক আছে, একদিন ঠিক বুঝবে, আর সেদিন আমায় খুঁজবে। আমি চলে যাব, আর থাকবোই না আমি এখানে। নীলা হেঁচকি তুলে কাঁদছে। সাগর পাথর হয়ে দাঁড়িয়ে আছে নীলার পাশে। কোনো শব্দ করার সাহস হচ্ছে না তার। আসলে আমরা একটি পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, যেখানে একজন নারীকে শুধুমাত্র সেক্স বা যৌনতার জন্য নিজেদের কাছে ডাকা হয়। আমরা একটিবারের জন্যও কখনো নিজেদের বাহিরে অন্য কিছু বুঝতে পারি না। আমরা নিজেদের ইচ্ছেকে মূল্য দিতে গিয়ে ভুলে যাই যে আমাদের স্ত্রী হয়ে যে আছে সেও মানুষ। আমরা ভুলে যাই তারও একটা ইচ্ছে থাকতে পারে। আমরা নেশায় উন্মাদ হয়ে যাই। কখনো নিজের স্ত্রীকে প্রশ্ন করা হয় না তুমি কেমন আছো।
শরীর ঠিক আছে তো? শুধুমাত্র নিজের কথা ভাবি আমরা, কারণ আমরা পুরুষ। সাগর একটু সাহস নিয়ে নীলার কাঁধে নিজের হাত রাখলো। নীলা পেছন ফিরে তাকাতেই দেখতে পেল সাগর দাঁড়িয়ে আছে। শুভ নীলাকে বসা থেকে উঠে দাঁড় করালো। আলতো করে স্পর্শ করে নীলার চোখের জল মুছে দিল সে। নীলা সাগরের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। সাগর কোনো কথা না বলে নীলাকে শক্ত করে জড়িয়ে নিল বুকে। নীলাও সাগরের বুকে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে প্রশান্তি নিতে লাগলো। সাগর নীলাকে উদ্দেশ্য করে বলল, সরি, আমি তোমার মধ্যে লুকিয়ে থাকা বাচ্চাটাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। আর দিবে না, শুধু ভালোবাসা আর আদর দিবে খুব করে। আমরা পুরুষ মানুষ বলে সবকিছু আমাদের মর্জি মতো হবে তা কিন্তু নয়। আমাদের উচিত নিজের স্ত্রীকে সম্মান করা ও তাদের ইচ্ছাকে মূল্যায়ন করা, তবেই সৃষ্টি হবে একটি সুন্দর ভালোবাসার জীবন। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আমাদের গলির মোড়ের মাথায় মদিনা ফার্মাসিটা চিনো না? হ্যাঁ চিনি তো। আসার সময় ও ফার্মাসি হয়ে আসবা। কেন, কার কি হয়েছে? উফ মাহিন, এত প্রশ্ন না করে যেটা বলছি সেটা করো না। ঠিক আছে। তাড়াতাড়ি আসো, আর শোনো, ফার্মাসির সামনে এসে আমাকে ফোন দিবা। আচ্ছা দেব। আসো এখন। কিন্তু মীরা, ফার্মেসিতে গিয়ে কি বলবো সেটা তো বললা না। আরে গাধা, সেই জন্যই তো বললাম ফোন দিতে। ও আচ্ছা ঠিক আছে। ফোনের লাইনটা কেটে রান্নাঘরে উকি দিয়ে আম্মুর গতিবিধি বুঝতে চেষ্টা করছিলাম। এমন সময় ছোট ভাই রাদিন এসে পেছন থেকে ওড়নাটা ধরে টান দিল। আমি হকচকিয়ে গেলাম। পেছন ঘুরে দেখলাম রাদিন মিটমিট করে হাসছে। ওর হাসি দেখে আমার রাগে গা কিরমির করে উঠলো। পিছুটা নিশ্চয়ই বুঝে গিয়েছে আমার এভাবে উকি ঝুঁকি মারার কারণ। কোনো মতে ওর হাত ধরে টানতে টানতে আমার ঘরে নিয়ে এসে ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, এভাবে হাসতেছিলে কেন? রাদিন তার হাসির বেগ আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে উত্তর দিল, মাহিন ভাই আসতেছে তো তাই খুশি খুশি লাগতেছে। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। দাঁতে দাঁত চেপে আবারও প্রশ্ন করলাম, তুই আবারও হারিপথে কথা শুনতেছিলি তাই না? এত প্রশ্ন না কইরা স্টকে চকলেট কয়টা আছে দেখো। চারদিকে চোখ বুলিয়ে নিয়ে হালকা ঝুঁকে রাদিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আকুতি সুরে বললাম, বাবু এখনো একটা চকলেটও নাই, কালকে কলেজ থেকে আসার সময় নিয়ে আসবো নে, কেমন? আমার কথা কানে না তুলে রাদিন চুপচাপ চেয়ারে বসে টেবিলের উপর রাখা আমার বইগুলো নাড়াচাড়া করছে। রাদিনের মতিগতি কিছুই বুঝতে পারছি না আপাতত। ক্লাস 5-এ পড়ে মাত্র, অথচ এইটুকু বয়সে খুব তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে চলে। আমাকে তো নাকে দড়ি দিয়ে ঘোরাতে তার 1 মিনিটও সময় লাগে না। আব্বু এত কৃপণ, অথচ রাদিন ঠিকই আব্বুকে তার কথার প্যাচে ফেলে ভুলিয়ে ভালিয়ে তার সব আবদার পূরণ করিয়ে নেয়। এর মধ্যেই মাহিন কল করলো। আমি রিসিভ করলাম। হ্যালো। হ্যাঁ মীরা, ফার্মেসির সামনে আছি, বলো কি লাগবে তোমার? তুমি কিন্তু একটু লজ্জা পাবা না, আমি তো তোমার ভবিষ্যৎ স্বামী তাই না? আমার কাছে আবার লজ্জা কিসের? এই তোমার বকবকানি থামাও তো, এক পাতা সিভিট কিনে নিয়ে আসো। হ্যাঁ সিভিট? হ্যাঁ রাখলাম। রাদিন বইপত্র নাড়াচাড়া করতে করতে বলল, চকলেট নেই বুঝলাম, তোমার গল্পের বইগুলো তো আছে। আমি আতকে উঠে হুঙ্কার দিলাম, এই খবরদার আমার গল্পের বই হাত দিবি না। ঠিক আছে আমি যাই, বেডরুমের খবরটা রান্নাঘরে পৌঁছে দিয়ে আসি। এই না না, দাঁড়া দাঁড়া, দিচ্ছি দাঁড়া। পুরোনো একটা গল্পের বই দিয়ে রাদিনকে বিদায় করলাম। গল্পের বইয়ের পাতায় আঁকিবুকি করা রাদিনের অনেকগুলো শখের কাজের মধ্যে একটা অন্যতম কাজ। রাদিন চলে যাওয়ার পর আমি মাহিনকে কল দিলাম। এতক্ষণ লাগতেছে কেন আসতে? আর আমি তো তোমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি, দরজা না খুলে আসবো কেমনে? মানে তোমাকে উপরে উঠতে বলছে কে? জানো না আজকে শুক্রবার, আব্বু বাসায় আছে। তুমি তো সবসময় আমাকে ভিতর ডিম বলে অপমান করো, তাই আজকে। ওরে আমার বীর পুরুষ রে, এত সাহস থাকলে দরজার সামনে মূর্তির মতো দাঁড়াইয়া থাকতা না, কলিং বেল বাজাইতা, বুঝছো? সঙ্গে সঙ্গে কলিং বেলটা বেজে উঠলো। মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে হন্তদন্ত হয়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। রান্নাঘর থেকে আম্মু গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, মীরা, কে আসছে? 7-5 না ভেবে তড়িঘড়ি করে উত্তর দিলাম, ময়লাল আসছে আম্মু। মাহিন অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে রইল। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আমার সিভিট কই? সিভিটের পাতাটা আমার হাতে দিয়ে মাহিন চলে যেতে নিলেই আমি ডাক দিলাম,
এই দাঁড়াও 1 মিনিট। কয়েক সেকেন্ড পর এসে ময়লার পলিথিনটা হাতে নিয়ে মাহিনের দিকে এগিয়ে দিলাম। যাওয়ার সময় ডাস্টবিনে ফালাই দিয়ে যাবা, ঠিক আছে? মাহিন করুণ সুরে মিনমিন করে বলল, শেষমেশ আমার হাতে ময়লার পলিথিন ধরাই দিলা। এটা হচ্ছে তোমার অতিরিক্ত সাহস দেখানোর ফল, বুঝছো? যাও এখন, আব্বু গোসল করে এক্ষুনি বের হয়ে যাবে। মাহিনার কথা না বাড়িয়ে মাথা নিচু করে সিঁড়ি বেয়ে নেমে গেল। মাহিন হচ্ছে আমার বাধ্য প্রেমিক, মাস্টার্সে পড়ছে, বাবা মা গ্রামে থাকেন, আর সে ঢাকায় 4 জন বন্ধুর সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকে। 1.5 বছরের সম্পর্ক আমাদের। আমার চাচাতো ভাই ফাহিমের বন্ধু হচ্ছে মাহিম। এসএসসি পরীক্ষা দিয়ে আমরা সবাই গ্রামে বেড়াতে গিয়েছিলাম 7 দিনের জন্য। সে সময় ফাহিম ভাইয়াও তার কয়েকজন বন্ধু নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছিল, তার মধ্যে মাহিনও ছিল। আর পরিচয়টা সেই তখন থেকেই। প্রথমে মোবাইল নাম্বার আদান প্রদান, তারপর ধীরে ধীরে হৃদয়ের লেনদেন। আমাদের কাহিনীটা আর 10টা প্রেম কাহিনীর মতোই। রাত জেগে কথা বলা, মান অভিমান, প্রতিদিন নিয়ম করে 3 বেলা খাওয়া, ঘুম, গোসলের খোঁজ খবর নেওয়া, লুতুপুতু রোম্যান্স, এসবের একটাও আমাদের সম্পর্কের মধ্যে নেই। যেগুলো আছে সেগুলো হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমে যাওয়ার জন্য পরস্পরকে তাড়া দেয়া, রাগ অনুরাগ, প্রতিদিন নিয়ম করে 3 বেলা ঝগড়া করা, নিতান্তই কিছু তুচ্ছ বিষয় নিয়ে, আর প্রেমিকা হিসেবে নিজের কর্তৃত্ব ধরে রাখা। আমাদের মধ্যে লুতুপুতু ব্যাপারটা একেবারেই নেই। এটা বললে অবশ্য ভুল হবে, তবে এই লুতুপুতুটা নিতান্তই প্রয়োজনের খাতিরে হয়ে থাকে। এই যেমন আজকে সকাল থেকে মাহিন এক নাগাড়ে কল দিয়ে যাচ্ছিল, তার নাকি আমাকে দেখতে ইচ্ছে করছে খুব। তখন আমি বাসার সামনে আসতে বললাম মাহিনকে। এমন হঠাৎ করে প্রেম উতলে ওঠার কারণটা হচ্ছে, কাল রাতে মেজাজ দেখিয়ে বলেছিলাম, শোনো মাহিন, তোমার মতো নিরামিষ মানুষের সাথে না কখনো প্রেম জমে না, বুঝছো? যা জমে তা হচ্ছে অভিমান। আলগা লুতুপুতু দেখানোর ফলস্বরূপ তাকে আজ ময়লাওয়ালা হতে হলো। দুপুরবেলা আব্বু, রাদিন আর আমি খেতে বসেছি। আম্মু যথারীতি খাবার বেড়ে দিচ্ছেন। আব্বু হঠাৎ চেঁচিয়ে উঠলেন, তরকারিতে ঝাল করেছো কেন? রান্নার সময় এত তাড়াহুড়া থাকে কেন? আমরা তো মানুষ, গরু ছাগল না যে যেই যা সামনে দিবে তাই খেয়ে নিব। পরিবেশ থমথমে হয়ে গেল। আম্মুকে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আব্বু আবার হুঙ্কার ছাড়লেন, মূর্তির মতো দাঁড়িয়ে থেকো না, যাও গিয়ে নিজের কাজ করো, আমরা নিজেরা নিয়ে খেতে পারবো। আব্বুর নির্দেশ মেনে আম্মু ডাইনিং রুম থেকেই চলে গেলেন। এই ধরনের পরিস্থিতি আমাদের সংসারের নতুন কিছু না। আব্বু প্রায় সব সময় খুব তুচ্ছ বিষয় নিয়ে আম্মুকে অযথা বকাবকি করেন। মাঝে মাঝে তো কোনো কারণ খুঁজে না পেলে অকারণেই আব্বু এমন রুক্ষ আচরণ করে আম্মুর সাথে। আমার কেন জানি মনে হয় আব্বু ইচ্ছে করেই এমনটা করে, অথচ আমাদের 2 ভাই বোনের সাথে আব্বু কখনো এভাবে কথা বলে না। আমাদেরকে তিনি যথেষ্ট আদর করেন, ভালোবাসেন। তার সব রাগ জেদ শুধুমাত্র আম্মুর সাথেই। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আব্বুর চরিত্র এটা, অথচ আম্মুকে কখনো প্রতিবাদটা করতে দেখিনি। তিনি মুখ বুজে সব সহ্য করে নেন, আড়ালে গিয়ে শুধু চোখের পানি ফেলেন। আব্বুর এত অবহেলার পরেও আম্মুর চোখে আব্বুর জন্য কখনো এতটুকু ঘৃণা দেখিনি, বরং উপচে পড়া ভালোবাসা, বিনয় আর শ্রদ্ধাবোধ দেখেছি। আব্বুর প্রত্যেকটা কাজ আব্বু খুব যত্ন নিয়ে করেন। আব্বুর প্রতি আম্মুর ভালোবাসার কোনো কমতি কখনো দেখিনি। উল্টা আমি যখন অতিষ্ঠ হয়ে বলি আব্বুর আড়ালে, আব্বুর বিরুদ্ধে কিছু বলি, তখন আম্মু জোর গলায় প্রতিবাদ জানান আর সতর্ক করে দেন। আর কখনো যেন এ ধরনের কথা আমার মুখে না আসে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় কলেজে যাওয়ার সময় আমার তাড়াহুড়ো লেগে গেল। নাস্তা খাওয়ার সময় ছিল না বিধায় নাস্তা না খেয়ে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু আম্মু জোর করে দরজার সামনে দাঁড়িয়ে ভাত মেখে মুখে তুলে খাইয়ে দিলেন। খুব অসহ্য লাগছিল আমার। আমার এই জোর জবরদস্তিগুলো না মাঝে মাঝে আমার খুব বিরক্তি লাগে। বাসা থেকে বের হয়ে মাহিনকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে খুব খুশি হলাম, কিন্তু প্রকাশ করলাম না। চোখে মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে মাহিনের সামনে গিয়ে দাঁড়ালাম। কি ব্যাপার, এখানে কেন? সন্ধ্যার পর কোচিং থেকে ফেরার পথে না দেখা করবো বলেছিলাম? আমার কথার উত্তর না দিয়ে মাহিন পাল্টা প্রশ্ন করলো, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসি? ভেবে দেখলাম এমনিতেই দেরি হয়ে গিয়েছে অনেকটা। এখন যদি ঢং দেখিয়ে মাহিনকে ফিরিয়ে দিই তাহলে আজ ক্লাসে আর ঢুকতেই পারবো না। আমি বললাম, 10 মিনিটের মধ্যে পৌঁছে দিতে পারবা, ঠিক আছে? মাহিন বাইকে উঠে বাইক স্টার্ট দিতে দিতে বলল, তুমি পিছনে বসলে এমনিতে আমার বাইকের স্পিড বেড়ে যায়, উঠে পড়ো। কলেজ থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে এসে আম্মুকে টেবিলে ভাত বাড়তে বললাম। প্রচন্ড ক্ষুধা পেয়েছে।
আম্মু রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে আমার ঘরে আসলেন। গ্যাস ছিল না এতক্ষণ, মাত্র রান্না বসিয়েছি। তোর বেশি ক্ষুধা লাগলে দই চিরা মাখাইয়া দি। মেজাজটাই গেল খারাপ হয়ে আম্মুর কথা শুনে। আমি ক্ষুধা একদম সহ্য করতে পারি না, আর ক্ষুধা পেটে মিষ্টি কিছু খেতেও পারি না, বমি বমি ভাব হয়। মেজাজ দেখিয়ে আম্মুকে বললাম, লাগবে না, গ্যাস যখন ছিল তখন রান্না করতে পারলা না? সারাদিন যে বাসায় থাকো, কি করো আল্লাহই জানে। আম্মু কোনো প্রত্যুত্তর দিলেন না, মুচকি হেসে নিঃশব্দে চলে গেলেন। আর আমি ক্ষুধা পেট নিয়ে মাহিনের সাথে মেসেঞ্জারে চ্যাট করতে করতেই ঘুমিয়ে পড়লাম এক সময়। একদিন বিকেলবেলা বারান্দায় বসে গল্পের বই পড়ছিলাম, এমন সময় আম্মু মোবাইল হাতে নিয়ে এসে বললেন, মীরা, দেখ না, ইমুতে তোর ছোট খালামণি ভিডিও কল দিতেছে, কিন্তু আমি রিসিভ করতে পারতেছি না। আমার মনোযোগে ব্যাঘাত ঘটায় যথেষ্ট বিরক্তি নিয়ে বললাম, উফ আম্মু, দেখতেছো না বই পড়তেছি। আর তোমাকে এই এক জিনিস কতবার শিখাবো বলো তো? তোমার আর টাচ মোবাইল ইউজ করতে হবে না, আব্বুকে বলবো তোমাকে যেন একটা বাটন মোবাইল কিনে দেয়। আম্মুর আর কোনো কথা না শুনে আমি ঘরের ভেতরে চলে এলাম শান্তিতে বই পড়তে। আমার এইচএসসি পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি। রাত দিন এক করে পড়াশোনা করতে হচ্ছে আমাকে। আমি রাত জেগে যখন পড়তাম, আম্মু আমার পাশে বসে থাকতেন। ঘুমের ঢোলে পড়ে গেলেও ঘুমের সাথে এক প্রকার যুদ্ধ করেই জেগে থাকতেন সে। অথচ আমার ঘুম কাটানোর জন্য আম্মু একটু পরপর কফি বানিয়ে দিতেন আমাকে। আমি আম্মুকে ঘুমিয়ে পড়ার জন্য বলতাম, কিন্তু শুনতেনই না তিনি। আমি যতক্ষণ পড়তাম ততক্ষণ আমার সাথেই জেগে থাকতেন। আমার পরীক্ষা চলাকালীন সময় মাহিন একটা প্রাইভেট ব্যাংকে ভালো স্যালারিতে জব পেয়ে যায়। পোস্টিং হয় ঢাকার বাইরে, চিটাগংয়ে। তখন আমার মধ্যে এক ধরনের ভয় ঢুকে যায়। দূরত্ব বেড়ে গেলে নাকি ভালোবাসা কমে যায় শুনেছি। আমার ভেতরের খবর মাহিন টের পেয়ে গেল। সে আমাকে আশ্বস্ত করে এই বলে যে আমার পরীক্ষা শেষ হওয়ার পরপরই যাতে যত তাড়াতাড়ি সম্ভব তার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে প্রস্তাব পাঠাবে। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর বাসায় বড় ফুপু আসলেন বেড়াতে। আমি তো খানিকটা অবাক হলাম। বড় ফুপু কখনো আমাদের বাসায় আসেন না, বলা যায় আসতেই চান না। তাই হঠাৎ নিজের ইচ্ছায় বেড়াতে আসলেন, ব্যাপারটা আমার কাছে খুব সুবিধার মনে হলো না। এই মানুষটা কোনো কালেই আমার পছন্দের ছিল না। কারণ হচ্ছে, আমাকে বড় ফুপু একেবারেই সহ্য করতে পারেন না। এটা আমি জ্ঞান হবার পর থেকেই দেখে আসছি। ঈদের ছুটিতে যখন গ্রামে যেতাম, তখন আম্মুর সাথে তিনি যাচ্ছে তাই ব্যবহার করতেন। শুধু বড় ফুপু না, দাদি আর বড় চাচু ছাড়া দাদা বাড়ির প্রায় প্রত্যেকটা মানুষই আম্মুর সাথে এমন ব্যবহার করতেন। অথচ আম্মুর কোনো অন্যায় আমার চোখেই পড়েনি কখনো। বরং আম্মুর সব সময় ভয়ে ভয়ে বুঝে শুনে চলতেন, যেন তার কোনো ভুল ত্রুটি না হয়ে যায়। কিন্তু দাদি যতদিন বেঁচে ছিলেন, তার সামনে কেউ আম্মুকে অসম্মানটাও করতে পারেনি। খুব ভালোবাসতেন তিনি আম্মুকে। আম্মুর মুখে শুনেছি দাদিই নাকি আম্মুকে পছন্দ করে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলেন। বড় ফুপু বাসায় আসার পর থেকে দেখতাম আব্বু অফিস থেকে ফেরার পর দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা ফুপুর সাথে কথা বলতেন। এটা নিয়ে আম্মুর কোনো মাথা ব্যথা না থাকলেও আমার ছিল। তাই গোয়েন্দাগিরিতে নেমে পড়লাম। গোয়েন্দাগিরি করেও যখন রহস্য উদ্ঘাটন করতে পারছিলাম না, তখন একদিন বিকেলবেলা বারান্দায় বসে ফুপু আমার চুলে তেল লাগিয়ে দিতে দিতে বললেন, আর কয়েকদিন পর থেকে তো আমি তোর চুলে তেল লাগায় দিতে হইব, তাই এখনই অভ্যাস কইরা নিতেছি, এই আর কি। ওনার কথার মানে বুঝতে না পেরে আমি বললাম, কি বলতেছেন? কিছুই তো বুঝতে পারতেছি না। ফুপু ঠোঁটের কোণে প্রশস্ত হাসি টানলেন। তোরে আমার ঘরে বউ কইরা আনিমু। সজীব বহন তোর ফুফাতো ভাই না, হবু স্বামী, বুঝলি মুখপুরি? আমার শুকনো কাপড়গুলো বারান্দা থেকে নিতে এসেছিলেন। ফুপুর কথা শুনে দাঁড়িয়ে গেলেন। পুরোপুরি ভাবে স্তব্ধ হয়ে গেলাম আমি। কোনো উত্তরই দিতে পারলাম না। চুলে তেল দেওয়া শেষ না করে উঠে চলে এলাম। তারপর দরজা বন্ধ করে দিলাম নিজের ঘরে গিয়ে। আমি চলে আসার পর আম্মু ফুপুকে বললেন, এইসব কি বলতেছো বড় আপা? এইটা তো অসম্ভব। সম্ভব অসম্ভব তুমি বিচার করার কেডা? আমার ভাই আমারে কথা দিছে, মীরারে আমার হাতে তুইলা দিব। হনো শেফালি, এই বিষয়ে তোমার নাক গলানোর কোনো দরকার নাই। বড় আপা, মীরা তো আমারও মেয়ে। ওর জীবনে এত বড় একটা সিদ্ধান্তের সময় আমি নাক গলাবো না, এইটা আপনি কেমনই বললেন? ফুপু আম্মুর দিকে তেড়ে আসলেন। ঘর থেকে সবকিছুই শুনতে পাচ্ছিলাম আমি। এই প্রথম আম্মুর মুখে বুলি ফুটতে দেখলাম। কথা চালাচালির এক পর্যায়ে শুনতে পেলাম ফুপু আম্মুকে উদ্দেশ্য করে বলছেন, তোরে তো আমার ভাই বিয়েই করতে চায় নাই,
নেহায়েত বড় ভাইজান জোরাজুরি করছিল বইলেই রাজি হয়েছিল শেষমেশ। আজ যদি আমার ভাইয়ের পছন্দ মতো সালেহার লগে ভাইয়ের বিয়ে করাইতাম, তাইলে আজ আমার এমন অপমান সহ্য করণ লাগতো না। আজ আমার ভাই আসুক, তোর একদিন কি আমার একদিন। খুব ইচ্ছে করছিল ফুপের মুখের উপর কয়েকটা জবাব দিয়ে আসতে, কিন্তু আমার মা তো আমাকে বেয়াদবি করার শিক্ষা দেননি, তাই পারলাম না কাজটা। দুয়ে দুয়ে চার মিলাতে শুরু করলাম আমি। আমার প্রতি আব্বুর এত অসন্তুষ্টির কারণ আসলে এটা, আব্বু বিয়ের আগে অন্য কাউকে ভালোবাসতেন। আব্বু অফিস থেকে ফেরার পর বাসায় তুমুল অশান্তি শুরু হয়ে গেল। আম্মুকে যা তা বলে গালাগালি করলেন আব্বু। ফুপু কিছুক্ষণ পর পর আগুনে ঘি ঢেলে দিচ্ছিলেন। 2-3 দিন পর ফুপু বাড়িতে চলে গেলেন। পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলো, কিন্তু আব্বু আম্মুর সাথে কথা বলা বন্ধ করে দিলেন। এর মধ্যে আমি আম্মুকে মাহিনের কথা জানিয়ে দিলাম, মাহিনের সাথে কথাও বলিয়ে দিলাম আম্মুকে। এদিকে ফুপু বাড়িতে গিয়ে সমানে আব্বুকে ফোন করে বিয়ের ডেট ফিক্স করার জন্য তাড়া দিচ্ছেন। নানা বাড়ি দাদা বাড়ি দুই পরিবারের মধ্যে ব্যাপারটা জানাজানি হয়ে গেল। আমার মামা বাড়ির কেউ এই বিয়েতে রাজি না। কারণ হচ্ছে আমার ফুফাতো ভাই সজীব মেট্রিক পাস করে তাদের জমি জমা দেখাশোনা করার জন্য গ্রামেই থাকেন। কয়েক বিঘা জমির মালিক হওয়ায় আমার বড় ফুপুর অহংকার নিয়ে চলেন সব সময়। কিন্তু আমার মামা বাড়ির সবাই আর্থিকভাবে দুর্বল থাকায় আব্বু কখনো তাদের খুব একটা গোনায় ধরতেন না। তাই সত্যিকার অর্থে এই ব্যাপারে তাদের করার মতো কিছুই ছিল না। আর বড় চাচা রাজি না থাকলেও তিনি ছিলেন নিরুত্তাপ। একদিন আমার ক্লাসমেটের বিয়েতে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম আমি। তখন আম্মু ঘরে এসে আমার সামনে বসে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আম্মুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি দেখো আম্মু? আম্মু মুচকে হেসে উত্তর দিলেন, আমি অসুন্দর হইলেও তুই তোর আব্বুর মতো হয়েছিস। ফর্সা ধবধবে গায়ের রং, টানা টানা চোখ, তোর আব্বুর মতো লম্বাও হয়েছিস। তোরে অন্তত আমার মতো পোড়া কপালি হইতে হবে না রে। রূপ নাই দেখা সারা জীবন জামাইয়ের তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হবে না। আমি খেয়াল করলাম আম্মুর চোখ জোড়া অশ্রুতে চিকচিক করছে। সেদিন আমি আম্মুকে কোনো সান্ত্বনা দিতে পারিনি। আমার আম্মুর বাহ্যিক সৌন্দর্যের ঘাটতি থাকলেও মানসিক সৌন্দর্যের কোনো অভাব ছিল না। অশান্তি দিনের পর দিন বেড়েই যেতে লাগলো। আম্মুর সাথে কথা বলে অনুমতি নিয়ে মাহিন বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল ঠিকই, কিন্তু আব্বু তা মেনে নেননি। কারণ তার বোনের কথা অমান্য করার সাধ্য আমার বাবার ছিল না। খুব ভেঙে পড়লাম আমি। আমার এই অবস্থা দেখে আম্মু বললেন, তুই চিন্তা করিস না মা, এতদিন নিজের কষ্ট সব মুখ বুইজা সহ্য করলেও তোর সুখের জন্য আমি এইবার মুখ খুলবো। দরকার হইলে তোর বাপের বিরুদ্ধে যাব। এরপর আম্মু আব্বুর মুখের উপর কথা বলা শুরু করলে আব্বু খেপে গেলেন আরো বেশি আম্মুর উপরে। প্রতিদিনই তাদের মধ্যে কথা কাটাকাটি চলতো। আম্মু সমঝোতায় বসে আব্বুকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু আব্বু তার সিদ্ধান্তে অনড় থাকতেন। এমনই একদিন সকালে আব্বু অফিসে যাওয়ার আগে আম্মুকে কড়া করে হুমকি দিয়ে গেলেন, আজকে বাসায় এসে যেন তোর আমি না দেখি। ব্যাগপত্র গুছাইয়া বাবার বাড়ি চলে যাবি। আমার কথা নড়চড় হইলে রণক্ষেত্র হইয়া যাইব, বইলা দিলাম। আব্বু বের হওয়ার পরপরই আম্মু আমাকে বললেন রাদিনকে স্কুলে দিয়ে আসতে, দুবালতি কাপড় ধুতে হবে। তাই আম্মু আজ রাদিনকে স্কুলে নিয়ে যেতে পারবে না। রাদিনকে স্কুলে দিয়ে বাসায় ফিরে এসে দেখি সদর দরজার সামনে প্রচুর ভিড়। বুকটা আটকে উঠলো আমার। ভিড় সামনে ঠেলে যেতেই বাড়িওয়ালি আন্টি বলে উঠলেন, গ্যাস বিস্ফোরণে তোমার আম্মু, তোমার আব্বুকে কল করে জানাও তাড়াতাড়ি। আমার মাথায় তখনও কিছু কাজ করছে না। আম্মুর পুরো শরীরটা পুড়ে ছাই হয়ে গেছে। সেই ছাইগুলো হাতের মুঠোয় নিয়ে প্রাণপণে চেষ্টা করছিলাম আঁকড়ে ধরতে। নিস্তব্ধতা কাটিয়ে সম্বিত ফিরে পেলে হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিলাম। আর কোনো আলোর দিশা দেখতে পাচ্ছিলাম না যে, চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। মুহূর্তে যেন আমার পুরো দুনিয়াটা উলট পালট হয়ে গেল। বারবার কানের কাছে একটা কথাই ভেসে আসছে, পাগলি মেয়ে আমার, এইভাবে ভাঙা পড়লে চলবে? যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ অনুপস্থিত থাকলে যুদ্ধ চালানো যায় না। এখন দেখবি সব ঠিক হইয়া যাবে। কাঁদিস না মা, তোর যে এখন অনেক দায়িত্ব। মনে হলো হাতের মুঠোয় আগলে রাখা ছাইগুলোর প্রতিটা কণা এই কথাগুলো এক নাগাড়ে বলে চলেছে। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম আমি। তারপর আর কিছুই মনে নেই আমার। আম্মুকে কবর দিয়ে 7 দিন পর গ্রাম থেকে ফিরলাম আমরা। এই কয়েকটা দিন মা হারানোর শোকে
আমি এতটাই কাতর ছিলাম যে আব্বুর দিকে খেয়াল করার সময়ই পাইনি। রাদিনটাকে সামাল দিতে পারছিলাম না কোনো অবস্থাতেই, তাই মামি এসে কিছুদিনের জন্য ওকে নিয়ে গেলেন। সেই সাথে ইন্টার পড়ুয়া মামাতো বোনটাকে রেখে গেলেন আমার সঙ্গ দেওয়ার জন্য। রাত্রি দ্বিপ্রহর, দু চোখে ঘুমের লেশ মাত্র নেই আমার। ক্ষণে ক্ষণে আম্মুর স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে আর চোখের পাপড়ি ভিজে যাচ্ছে। আম্মুর কোনো কথায় আমি বিরক্ত হলে আম্মু যেভাবে অসহায় হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন, তার সেই অসহায় চাহনিটা বারবার মনে পড়ছে। ততবার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আমার। এভাবে বেশ কিছুক্ষণ আম্মুর স্মৃতিগুলোর সাথে লুকোচুরি খেলার পর বড্ড ক্লান্ত লাগছিল। পানি খাওয়ার জন্য ডাইনিং রুমের দিকে পা বাড়াতেই ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। কান্নার আওয়াজটা আব্বু আম্মুর ঘর থেকে ভেসে আসছে মনে হলো। বেশ ভরকে গেলাম আমি। এত রাতে কে কান্না করবে? রাদিনও তো বাসায় নেই। আব্বুর ঘরে গিয়ে লাইট অন করলাম। তারপর যা দেখলাম তা দেখার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না। আমার একটা পুরনো ছবি বুকে আগলে ধরে মাটিতে বসে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে কাঁদছেন আব্বু। কাছে গিয়ে আমি আব্বুর কাঁধে হাত রাখলাম। আমাকে দেখে আব্বু হাউমাউ করে কাঁদতে লাগলেন। এবার আমাকে জড়িয়ে ধরে বিলাপ শুরু করলেন। আমি আকাশে তারা গুনতে গিয়া চাঁদরে হারাই ফেলছি মা। সারা জীবন তোর মারে একটু সুখের মুখ দেখাইতে পারলাম না আমি কত হতবাগা, চাঁদের কদর করতে পারলাম না। তারে সারা যে এখন আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আব্বুর চোখের পানি মুছে দিতে দিতে খেয়াল করলাম মাত্র এই কদিনেই মানুষটা অনেকখানি বুড়িয়ে গেছেন। চোখের নিচে কালি পড়েছে, চেহারায় ভাঁজ পড়ে গেছে, কেমন যেন একটা এলোমেলো ভাব। এভাবেই কেটে গেল আর সপ্তাহখানেক। রাদিনকে মামা বাড়ি থেকে নিয়ে আসলাম। মামা তো বোনটাও চলে গেল। সংসারের পুরো দায়িত্ব এখন আমার কাঁধে। সাঁতার না জানা একটা মানুষকে যদি মাঝ সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, তখন সে তীরে ওঠার জন্য এদিক সেদিক হাতড়াতে থাকে। আমার অবস্থাটাও ঠিক তেমনই হয়েছে এখন। আমার কষ্ট হবে ভেবে আব্বু একটা কাজের বুয়া রেখে দিলেন। দুবেলা এসে কাজ করে দিয়ে যায়। এর মধ্যে একদিন বড় ফুপু ফোন দিয়ে আবারও বিয়ের কথা তুললে আব্বু প্রচন্ড খেপে গেলেন। বললেন, এই তোমার আশকারা পাইয়া পাইয়া আমি ভালো মন্দের বিচার করতে ভুলিয়া গেছিলাম আপা। আজকে আমি আর অন্ধ নাই। মীরার মা আমার চোখ খুলিয়া দিয়ে গেছে। তোমার ঘরে আমি আমার মেয়েরে কিছুতেই দিব না। আমার মেয়ের বিয়ে আমি ওর মায়ের পছন্দ করা ছেলে মাহিনের সাথেই দিব। আমারে আর ফোন দিবা না, সাবধান। তারপর মাহিনের বাবা মায়ের সাথে কথা বলে পাকা কথা দিলেন আপু। চারপাশে সবকিছু ঠিকঠাক চলেও মায়ের শূন্যতাটা আমি প্রতিটা মুহূর্তেই টের পেতাম। একদিন বুয়া আসেনি বলে খুব ঝামেলা পড়ে গেলাম। রাদিনকে স্কুলে দিয়ে এসে আব্বুকে অফিসে বিদায় করে দিতে দিতে দুপুরের রান্নার আয়োজন করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরই মধ্যে আবার গ্যাসটাও চলে গেল। দুপুর 2টো বাজে। এদিকে ক্ষুধার জ্বালায় পেট চোচো করছে আমার। উপায় না পেয়ে ফ্রিজ থেকে দই বের করে চিরা মাখিয়ে নিলাম, কিন্তু মুখে আর তুলতে পারলাম না। তার আগেই কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লাম।